আসসালামু আলাইকুম। ইন্টারনেট কাজ করতেছে না, এই জন্য আমি গ্রামের বাড়িতে চলে আসছি। 2-3 দিন হলো আসছি। আজকে হচ্ছে 21শে জুলাই, আর আমি বাড়িতে আসছি 18ই জুলাই, গত বৃহস্পতিবার। আর লাস্ট 1 মাস ধরে আমি ভিডিও দিচ্ছি, এর ভিতরে আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে প্রধানত হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি মার্কেট প্লেসে ক্যামেরা খুঁজতেছি, ক্যামেরা কিনবো। যেহেতু আপনারা অনেকে আমাকে সাপোর্ট দিয়েছিলেন, অনেকে মিস করতেছিলেন, বলতেছিলেন ভাইয়া নতুন ভিডিও কেন আসতেছে না। আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি চাচ্ছিলাম যে আবার একটা ক্যামেরা কিনে আবার নতুন করে ব্লগ স্টার্ট করি। সেই জন্য আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা ক্যামেরা কিনতে চেয়েছিলাম। সেখানে আমি 10,000 টাকা কট খাইছি। তারপর গত শুক্রবারের আগের শুক্রবার আমার সাইকেলটা চুরি হয়ে যায়। তো এগুলো আস্তে আস্তে বলবো। প্রথমে বলে আমি কেন গ্রামে আসলাম, ইন্টারনেট কেন কাজ করতেছে না, এটা তো আপনারা জানেন। আমি এই ঘটনার তীব্র নিন্দায় জানাচ্ছি। আমার ছাত্র ভাইদের এভাবে অনেককেই গুলি করে মারা হচ্ছে, বিভিন্ন অত্যাচার করা হচ্ছে, এটা আমি একদমই সমর্থন করি না। হয়তো এসব কথা বলার কারণে আমার উপর চাপ আসতে পারে, যাই হোক, হবে। আসলে এরকম চুপ করে থাকলে হয় না। তো গত বৃহস্পতিবার 18 জুলাই আমি বাসা থেকে ওয়াইফাই দিয়ে শিফট স্টার্ট করছিলাম। আমি জানতাম না যে ইন্টারনেট একদমই কাজ করতেছে না। তো আমার বাসার 2-1 রুমমেট আমাকে বলছে যে ভাই ইন্টারনেট তো কাজ করে না, ডাটা দিয়ে একদম স্লো। আমি ভাবছি স্লো হলে কোনো রকম কাজটা চালিয়ে নিতে পারবো। তারপর বাসা থেকে ওয়াইফাই দিয়ে শিফট স্টার্ট করার পর রাস্তায় বের হয়ে দেখি একদম ইন্টারনেট কাজ করতেছে না, একদমই নীল। আমার ছিল রবি সিম, তো আমি ভাবলাম রবি হয়তো স্লো। তারপরে টেস্টিডিটা আমার 2টা অর্ডার ছিল, সেখানে গেলাম, গিয়ে অনেক চেষ্টা করার পরে ইন্টারনেট কাজ করতেছে না, তো করতেছেই না। তারপর আমি ওই শপে গিয়ে বললাম যে আমার তো ইন্টারনেট কাজ করতেছে না, একটু ওয়াইফাই দেওয়া যাবে কিনা। তারা প্রথমে দিতে না চাইলে একটু পর আমাকে ওয়াইফাই কানেক্ট দিল। তারপর আমি 2টা অর্ডার পিক আপ করলাম, সেখান থেকে কাস্টমারের লোকেশনে গেলাম। লোকেশনে গিয়ে কাস্টমারকে কল দিয়ে বললাম যে ইন্টারনেটে তো সমস্যা, কাজ করতেছে না, আমাকে কি একটু ওয়াইফাই দিয়ে সাহায্য করতে পারবেন কিনা। যেহেতু আমার 2টা অর্ডার, কাস্টমারের কোনটা দেখতে হবে, আর প্রথমে একটা ড্রপ অফ দিয়ে তারপরে আরেকটা ড্রপ অফ দিতে হবে। তারপরে কাস্টমার ওয়াইফাই দিতে রাজি হলো। যাক, এভাবে 2টা অর্ডার আমি কমপ্লিট করলাম। লাস্ট অর্ডারটা একদম বাসায় গিয়ে ড্রপ অফ দিয়েছি। বাসায় গিয়ে ড্রপ অফ দেওয়ার পরে আমি ড্রপ অফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি অল টাইমের জন্য ব্রেক নিয়ে নিছি। ব্রেক নেওয়ার পর ওদিকে একটা অর্ডার ঢুকে গেছে। আমি একদম মোবাইল থেকে অ্যাপসটাই কেটে ফেলছিলাম, যেহেতু আমি চাচ্ছিলাম না আর কোনো অর্ডার ধরতে। আর বাসায় থাকলে ওয়াইফাই কানেকশন থাকলে আবার তারা অর্ডার দেওয়া শুরু করে, এই জন্য আর কি আমি একদম ব্রেক নিয়ে অ্যাপসটাই কেটে দিছি। তারপরে ভালো লাগতেছে না যে ঢাকা শহরে যে কবে না কবে আবার ইন্টারনেট দেয়, যেহেতু দেশের পরিস্থিতি একদমই ভালো না। ওয়াইফাই ছিল তখন বাসাতে। তারপর আমার আর কি ঢাকায় কাজ না থাকলে ঢাকায় থাকতে একদমই ভালো লাগে না। আমি তখনই বাড়িতে চলে আসলাম বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে। সন্ধ্যা হয়েছে আর কি আমার বাড়িতে আসতে। তো বাড়িতে আসার পরে দেখি 7টার পরে ওয়াইফাই চলতেছে না। তো এইভাবে 2-3 দিন ধরে চলতেছে। এখন ওয়াইফাইও কাজ করে না, সিমের ডাটাও কাজ করে না। আজকে মেসেজ আসছে যে কিসের অগ্নিকাণ্ডে নাকি সমস্যা হয়েছে। আমি এসব বিশ্বাস করতেছি না। হয়তো তাদের সমস্যার কারণে হয়তো চিন্তা করতেছে কোনো ঝামেলা হয় কিনা এই ইন্টারনেট কানেকশন দিলে মানুষের। কারণ মানুষ যখন এরকম দেখে তখন মানুষের আর কি ভিতর থেকে সহ্য হয় না অনেকের। আমার নিজেরও সহ্য ছিল না এসব দেখে আর কি। হয়তো এই জন্য এটা বন্ধ করে দিচ্ছি ইন্টারনেটটাও। তো 2-3 দিন ধরে এভাবেই চলতেছে। এখন আবার কবে ইন্টারনেট আসে এটাও জানি না। আজকে তো 21শে জুলাই, এখন ভিডিও ইন্টারনেট আসলে তারপরে এটা আপলোড দিব। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। এই জন্য আর কি আমি গ্রামে চলে এসেছি। আর তারপর আমি ক্যামেরার কথা বলছিলাম যে আমি চাচ্ছিলাম ক্যামেরা কিনতে। তো ক্যামেরা কেনার জন্য আমি মার্কেট প্লেসে ক্যামেরা দেখতেছিলাম। তো একটা ক্যামেরা ভালো লাগছিল, ওইটার প্রাইসও একটু কম দিয়েছিল। ওটা হচ্ছে Insta-X3 360 ডিগ্রি X3 ক্যামেরা। ওইটার দাম দিয়েছিল মাত্র 26,500 টাকা। ওইটা দেখে আমার বোঝার দরকার ছিল যে হয়তো এটা ফ্রড, কিন্তু আমি তখন বুঝতে পারি না। আমি 24,000 টাকা বলছি, প্রথমে রাজি হয়নি, তারপরে রাজি হলো। পরে আমি ভাবলাম যে যেহেতু এটা ছিল নেত্রকোনা, তো নেত্রকোনা থেকে যেহেতু আসবে, পরে আমি চিন্তা করলাম যে কন্ডিশনে আনি, কারণ তাহলে এইখানে কোনো রিস্ক নেই, আমি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা দিব। তারপর উনি রাজি হলো। উনি বলছে যে আমাকে কুরিয়ার সার্ভিসে গিয়ে জানাবে। তো উনি কুরিয়ার সার্ভিসে গেল, হয়তো গেছেন আর কি, যেহেতু ফ্রড ছিল, প্রতারক ছিল। উনি গিয়ে বলতেছে, একটা ছবিও দিছে আমার, যে এখানে নাকি কন্ডিশনে প্রোডাক্ট পাঠানো হয় না। তারপর বলতেছে ভাইয়া এখানে তো কন্ডিশনে পাঠানো হয় না। তো আমি বলছি ঠিক আছে ভাই, তো আপনি পাঠাই দেন, আমি হাতে প্রোডাক্ট পেয়ে আপনার টাকা পাঠাই দিব না। আর আমার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনার আমি প্রুফ হিসেবে দিয়ে দিই।
উনি আবার বলতেছে এইভাবে তো হয় না, আপনি অর্ধেক টাকা দেন আর আপনার যে ডকুমেন্টসগুলো আছে, আপনার আইডি কার্ড, আপনার বাবার আইডি কার্ড, এগুলো আমার দেন। পরে আমি চিন্তা করলাম যে এটা তো করা যায়, যেহেতু উনি একটা রিস্ক নিচ্ছে, আমিও তো একটা নিই। তারপরে ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি 10,000 টাকা দিব, আপনি ক্যাশ মেমোর ছবি দিবেন রিসিটের আর কি। উনি কুরিয়ার সার্ভিসে পাঠানোর পর একটা রিসিট দেয়, আমি বলছি ওই রিসিটের ছবি দিবেন, ছবি দেওয়ার পর আমি এটা দেখে আপনাকে টাকা দিব। আর এই জায়গায় আমি মূলত কট্টা খাইছি, আপনারা কেউ এরকম ভুল করবেন না। রিসিটের ছবি যাই কিছু দেখে আপনারা অগ্রিম কোনো টাকাই পাঠাবেন না এরকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কারণ আসলে এখন তো যেই চিটারি বাটপারের যুগ, কে প্রতারক আর কে ভালো বুঝার কোনো উপায়ই নেই। তো আমি সেখানেই মূলত কট্টা খেয়ে গেলাম। আমি 10,000 টাকার রিসিপ্টটা দেখে দিয়ে দিলাম। আমি এবার আমার মানে সামর্থ্যে যতটুকু কুল আমি চেষ্টা করছি এটা প্রুফ করার জন্য। তো উনি যখন রিসিপ্ট দিছে তখন আমি ওনাকে টাকা দিতে চাই না, আমি বলছি কুরিয়ার সার্ভিসের নাম্বারটা দেন, ওদের সাথে আমি কথা বলে তারপর টাকা দিব। তো উনি বলছে আমি কি এখন আবার কুরিয়ার সার্ভিসে যাব? তো আমি কোনোভাবেই টাকা দিচ্ছিলাম না। তারপর উনি কুরিয়ার সার্ভিসের নাম্বার দিচ্ছে, আমি ট্রু কলারে দিছি, ট্রু কলার দেওয়ার পর দেখি লেখা আছে পরিবহন কুরিয়ার সার্ভিস। তো আমার এটা দেখে একটু বিশ্বাস হয়েছে যে হয়তো উনি সত্যি পাঠাইছে। তো যখন কল দিছি, কল দেওয়ার পরও দেখি আছে পরিবহন কুরিয়ার সার্ভিসের কথা বলতেছে। মানে এত মারাত্মক লেভেলের ফ্রড, ওরা বুঝার কোনো কায়দাই নেই যে ওরা ফ্রড করতেছে আমার সাথে। তো তারপর আমি এভাবে 10,000 টাকা দিলাম। 10,000 টাকা দেওয়ার 2 দিন পর আবার আমার কল দিচ্ছে এই কুরিয়ার সার্ভিস থেকে আর কি, ফ্রড কুরিয়ার সার্ভিস না এটা, যাই হোক। তো কল দেওয়ার পর আমাকে বলতেছে যে আমার এটা পাঠানোর কথা ছিল ক্যামেরাটা গুলশানে, গুলশান 2-এর মধ্যে। উনি আমাকে কল দিয়ে বলতেছে যে আপনার ক্যামেরাটা এখন কেরানীগঞ্জ আছে, যে ক্যামেরাটা পাঠাইছে তাকে বলেন কল দিয়ে কনফার্ম করতে, তারপরে আপনাদের ক্যামেরাটা আর কি পাঠিয়ে দেবো আপনার লোকেশন। পরে আমি ওই ভাইকে কল দিলাম, প্রতারক ভাইকে, চিটার, গালি ইচ্ছে করতেছে, যাই হোক। তারপর ওনাকে কল দিয়ে বললাম যে ভাই ওনারা বলতেছে আপনাকে কল দিয়ে কনফার্ম করতে। ও বলতেছে না, আমি তো কনফার্ম করবো না, আগে আপনার অগ্রিম ওই 14,000 টাকা দিতে হবে। প্রথম দিয়েছিলাম 10,000, তারপর দিতে হবে 14,000, তারপরে নাকি উনি কনফার্ম করবেন। পরে আমি বললাম ভাই এটা কেমন কথা, আপনি বলছেন যে আগে অর্ধেক টাকা দিতে, তারপর প্রোডাক্ট পেয়ে বাকি অর্ধেক টাকা আমি পরে দেবো। উনি বলতেছে যে না, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। কত চোরের চোর, ও নিজে চোর, ও আমার বিশ্বাস হয় না, এই হচ্ছে অবস্থা। পরে আমি মনে মনে ভাবতেছি যা, এমন একটা বাটপারি করলো আমার সাথে। এখন আমার 10,000 গেছে, যাক এখন আমি কি আরো 14,000 দিয়ে আরো 24,000 চালা নিব নাকি? 10,000 গেছে আর 14,000 দিতে চাই না। তোর আমি আর টাকা দিলাম না। উনি আবার কত চিটার, উনি আমার বলতেছে যে ঠিক আছে আপনি টাকা না দিলে আপনাকে আমি পরে ক্যামেরা সিল করে টাকা দিয়ে দেবো। আপনার চিন্তা করেন কত বাটপার, আমার ক্যামেরাটা আসবে গুলশানে, সরাসরি নেত্রকোনা থেকে যদি পাঠায় তাহলে গুলশানে চলে আসবে, ওই কেরানীগঞ্জ যাওয়ার কোনো কথাই না। আবার আমাকে কনফার্ম করছে, মানে একটা ট্রিক্স খাটাইছে আর কি। ওইটা বলে আমার কাছ থেকে আরও 14,000 টাকা নেওয়ার ধান্দা। পরে আমি আর দেইনি। আমি ভাবছি হয়তো ও আমাকে বিশ্বাস করতে পারতেছে না, এই জন্য হয়তো এখন 14,000 টাকা পাচ্ছে, আমি যদি ক্যামেরা হাতে পেয়ে টাকা না দিই। পরে আমি ভাবছি ক্যামেরা হয়তো আসবে, একটু দেরি হবে, কিন্তু ক্যামেরা আমি হাতে পেয়ে যাবো। কিন্তু পরে আমি ওই রিসিপ্টটা নিয়ে, যে রিসিপ্টটা দিছে আমাকে, ছবিটা দিছে, ওই ছবিটা আমি পরে ওই কুরিয়ার সার্ভিসে নিয়ে দেখাইছি। ওরা বলতেছে যে এটা ফ্রড। কুরিয়ার সার্ভিসের লোক যখন বললো যে এটা ফ্রড, এটা ভুয়া রিসিট, তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে আসলে ক্যামেরাটা আমার কাছে আর আসবে না। তো আমার ফুডপান্ডায় কাজের টাকা খুব কষ্ট লাগতেছিল, এখনও খুব কষ্ট লাগছে। 10,000 টাকা আসলে আমি ইনকাম করছি শরীরের রক্ত পানি করে, আমি বুঝি আসলে কত কষ্ট দিয়েছে। যারা আমার মতো ফুডপান্ডায় কাজ করে তারা জানে যে ফুডপান্ডাতে ইনকাম করা কতটা কষ্ট। ওই চোর তো আর বুঝবে না। তারপরেও ও আমাকে ব্লক করে নাই বেশ কয়েকদিন। আমি তাকে বলছি যে ভাই আমার ফুডপান্ডার টাকা, ভাই ফুডপান্ডায় কাজ করে অনেক কষ্ট করে আমি টাকাগুলো ইনকাম করছি, ভাই আমার টাকাগুলো দিয়ে দেন। যারা এরকম ফ্রড, চিটার, বাটপার, ফকিন্নির পোলা, ওদেরকে আর মায়া দয়া আছে আমি বললেই কি, ও তো আর টাকা দিবে না। তো দেয়নি। তার বেশ কিছুদিন পর, মেবি 1 সপ্তাহের মতো পরে আমাকে সে ব্লক করে দিছে। তো আমি এইগুলোর স্ক্রিনশট রাখছিলাম, আমি থানায় গিয়ে জিডি করছি। জিডি করার পর এক ওসি আমাকে বলতেছে যে জিডি করছেন ভালো কথা, আপনারও হয়রানি আমাদেরও হয়রানি, আমাদেরকে কষ্ট করালেন, কিন্তু আপনি টাকা কখনোই পাবেন না। পরে আর কি, আসলে ওরা চাইলে দিতে পারতো, কারণ আমি যে নগদ নাম্বারও আমাকেও দিছিলাম, আমি নগদ নাম্বার উল্লেখ করে দিয়ে আসছিলাম। তো নগদ নাম্বার দেখলেও তো যে নগদ নাম্বারটা কোন জায়গা থেকে খোলা হয়েছে, তো সহজে বের করে ফেলতে পারতো। তারপর তার নাম্বারটাও খোলা ছিল, চাইলে ট্র্যাক করে আমার টাকাগুলো তারা উদ্ধার করে দিতে পারতো। ওরা হয়তো চিন্তা করছে 10,000 টাকা ওদের আর কি, আপনারা তো জানেনই কীরকম পুলিশটা কীরকম হয়ে থাকে। ওদের কাছে তো এই 10,000 টাকা কোনো টাকাই নেই, কিন্তু আমার কাছে তো অনেক টাকা। পরে আমি জিডি করার পরও হাল ছেড়েছি, থাক যা গেছে গেছে, ওর কাছে এটা আমি
জমা রাখলাম, মৃত্যুর পরও এটা নিয়ে আমার ধারে ধারে ঘুরবে না, তখন আমার এটা কাজে লাগবে ওই চিন্তা করে বাদ দিচ্ছি। বাট এখনও এটা মনে হলে খুব কষ্ট লাগে আসলে। 10,000 টাকা আমার ক্যামেরাটাও কিনা হলো না। এখন দেখা গেছে আমি 20,000 টাকা দিয়ে যদি আরেকটা ক্যামেরা কিনি তাহলে ওইদিকে 10, এদিকে 20, 30,000 টাকা হয়ে যায়। 30,000 টাকা হলে তো আমি নতুন ক্যামেরা কিনতে পারতাম। এখন 31,000 টাকা হলে অজমো অ্যাকশন 4 ক্যামেরা কিনা যায় DJI, কিন্তু দেখ পরে ক্যামেরা কেনার চিন্তা বাদ দিচ্ছি। চাচ্ছিলাম কিনতে, কিন্তু যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, ঠিক তার কিছুদিন পরেই আবার আমার সাইকেলটাও চুরি হয়ে যায়। আজকে তো রবিবার, এই শুক্রবারের আগের শুক্রবার আমার সাইকেলটা আর কি চুরি হয়ে যায় বাসা থেকে। আমি একদিনও বাসায় যাই না খেতে, তো ওই দিন দুপুরে বাসায় খেতে গিয়েছিলাম 3টার দিকে। গেটের বাইরে দেখে গেছিলাম সাইকেলটা, ওইদিকে আশেপাশে আরও হুন্ডা রাখা, বেশ কিছু সাইকেল রাখা আছে ওইদিকে। তো ওই বিশেষ আমি রেখে গেছি, হুন্ডাগুলো সারা রাত এখানে পড়ে থাকে, কেউ ধরে না। তো ভাবছি আমি কিছুক্ষণের জন্য ভাত খেতে যাচ্ছি, আমার সাইকেলটা আর কে ধরবে। 3টার সময় সাইকেল রেখে গেছি আমি, ভাত টাত খেয়ে 1 ঘন্টার মতো আমার সময় লাগছে। তারপর বাসা থেকে বের হয়ে দেখি আমার সাইকেলটা আর নাই। একটু আশেপাশে খোঁজাখুঁজি করলাম, মনটা তখন খুব খারাপ হয়ে গেছিলো। ওইদিকে 10,000 টাকা মার খেয়েছি, আবার এদিকে আমার সাইকেলটাও চলে গেছে। সাইকেল চলে গেছে, এখন আমি কাজ করবো কীভাবে? ভাবছিলাম যে বাড়িতে চলে আসবো, কারণ এখন আমি যদি আবার সাইকেল কিনে আবার যদি চোরে নিয়ে যাই, এই চিন্তা করে তখন আর কি ভালোই লাগতেছিল না। তখন ইচ্ছা হচ্ছিল এখনই বাড়িতে চলে যাই ঢাকা শহর থেকে। আর কি করবো, আমি যদি এখানে কাজই করতে না পারি, মনটা একদমই ভেঙে গেছিলো আর স্বপ্নগুলো ভেঙে গেছিলো। ফুটপান্ডায় কাজ করার মানে চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলছিলাম। তারপর কয়েক ঘন্টা যাওয়ার পরে একটু শান্ত হলাম, পরে চিন্তা করলাম যে আরেকটা সাইকেল কিনি। মাঝপথ থেকে সরে গেলে তো হবে না। তারপর বাড়িতে কল দিয়ে মাকে বললাম যে আরেকটা সাইকেল কিনি। মা বলতেছে থাকার সাইকেল কেনার দরকার নাই, ঢাকা থেকে চলে আয়, তোর যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই অনেক। পরে আমি বললাম যে না, আরেকটা সাইকেল কিনে আবার কাজ শুরু করি, যে আর কয়দিন লাগবে, আর হয়তো 8-10 দিন কাজ করলে আমার সাইকেলের টাকা এটা উঠে যাবে। পরে আর কি এই সাইকেলটা কিনছি। আর আমার আগের সাইকেলটা বাসায় রেখে আসছি, কোর প্রজেক্ট 2.0। এইটাই এখন সাইকেলটা কেনার পর এটা কিনছি শনিবারে। তো শনিবারে আমি সাইকেল কিনে বিকেলের যে কাজে বের হয়েছিলাম। পরের দিন রবিবার 12টার দিকে বাসা থেকে বের হয়েছি, শিফট স্টার্ট করে করাইলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওইটার ভিডিও আবার ফেসবুকে আমি আপলোড দিচ্ছি। করাইলের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি 2-3টা সাইকেল একটা দোকানের মধ্যে রাখা। আমি মনে মনে ভাবতেছি এই সাইকেলগুলো হয়তো এখানে পুরাতন কিনে বিক্রি করে। তার ঠিক পরক্ষণে দেখি আমার সাইকেলটা রাখা, প্রথমে খেয়াল করতে পারিনি। তো দেখার পর তো আমার মানে আমি একদম নার্ভাস হয়ে গেছি, এইটা কি আমার সাইকেল এই জায়গার মধ্যে। পরে আমি ওই জায়গায় চুপ করে দাঁড়াইছি। আমি যে বাসা থেকে ওই বাসার বড় ভাইকে কল দিচ্ছি, বলছি যে ভাই আমার সাইকেলটা দিয়ে করাইল এমন জায়গায় রাখা আছে, আপনি একটু আসেন। আমি দোকানদারকে কিছু বলি না, আমি চুপ করে দাঁড়াইছি। বড় ভাইকে কল দিয়েছি, পরে উনি আসছে। উনি আসার পরে একটু ফাপড় টাপড় মারছে, বলছে যে আগে চোরটা বের করেন, কে সাইকেল চুরি করছে। পরে ওই দোকানদারের কাছে ছবি ছিল চোরের, প্রুফ হিসেবে উনি ছবিগুলো রাখছিল। ছবি রাখার পরে উনি আমার বড় ভাইকে দেখাইছে। ছবি দেখার পরে উনি চিনে ফেলছে, বলতেছে ও তো আমাদের বাসায় 2 তলায় থাকে। তো চোরের ছবি আমি দেখি নাই, যে কারণে আমি এখনও আর কি চোরটাকে চিনতে পারতেছি না। চিন্তা করেন অবস্থা, আমরা থাকি 5 তলায়, ও চোর থাকে 2 তলায়। ও আবার স্কুলে পড়ে, এই বয়সে এরকম। আমি সাইকেলের মধ্যে 2টা তালা মারছিলাম, তারপরেও কীভাবে যেন আমার সাইকেলটা আর কি ওই চোর নিয়ে গেলো। হয়তো প্রফেশনাল চোর, আগে পরে হয়তো এরকম চুরিদারি করছে। তো আমি তো শিফট স্টার্ট করে দিয়েছিলাম, বারবার অর্ডার আসতেছিল। আমি অল টাইমের জন্য ব্রেক নিতেছিলাম, যতবারই অর্ডার আসতেছিল, কিন্তু একটু পর পর আমার ব্রেক সরিয়ে বারবার আমাকে অর্ডার দিচ্ছিল। পরে আমি বড় ভাইকে বললাম যে ভাই আমার তো এরকম বারবার অর্ডার আসছে, এরকম আমি যদি অর্ডার ক্যান্সেল করে দিই বারবার, তাহলে তো আবার আমাকে 3 দিনের জন্য সাসপেন্ড করে দেবে। উনি বললো ঠিক আছে, তো আমি তাহলে ওই অর্ডারটা কমপ্লিট করে আসো। তারপরে আমি অর্ডারটা কমপ্লিট করতে গেলাম। আমার ওইদিকে আবার জোহরের নামাজের সময় হয়ে গেছে, 1.5-2 ঘন্টার মতো সময় লাগলো আর কি আমার অর্ডার কমপ্লিট করে। 2টা অর্ডার মনে হয় একসাথে ঢুকছিল। ওইদিকে অর্ডার কমপ্লিট করতে করতে ওরা এই দোকানের মধ্যে যে ঝামেলাগুলো ছিল ওইগুলো ভাঙছে। আমার সাইকেল আমি ইউজড কিনছি 12,000 টাকা দিয়ে, চোর এখানে বিক্রি করে দিয়েছে 3,000 টাকা। তো ওই চোর আর চোরের মাকে ওই জায়গায় আনাইছিল, তারপর ওরা 3,000 টাকা দোকানদারকে দিচ্ছে। দেওয়ার পর আমি ওই অর্ডারগুলো কমপ্লিট করে ওই দোকান থেকে সাইকেল নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। তারপর এই সাইকেলটা এখন আমি কিনছি, এখন এটা আবার সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারো যদি সাইকেল লাগে তাহলে এটা দেখতে পারেন। শুধু এই সাইকেলটা দিবে, পরে আমি তালাটা কিনছি 500 টাকার উপরে, তালা পাবেন না। তবে এই সাইকেলের কন্ডিশনও ভালো।
এটা চাইলেও বেশ মজা, যেহেতু আমার আগের সাইকেলটা আছে আর ওইটা আমি 1 বছরের মতো ইউজ করতেছি, ওইটার মধ্যে একটা মায়া বসে গেছে। আর ওইটার সাথে তো এইটা না, এইটা কোর, তবে এটা অরিজিনাল কোর না, আর আমার ওইটা হচ্ছে অরিজিনাল কোর। তো এইটাই, এখন ইন্টারনেট আসলে পরে এই ভিডিওটা আপলোড করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যারা এরকম অনলাইনে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, আর বিশেষ করে আপনারা একটা ভালো তালা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যেরকম লকের তালা ব্যবহার করি, যেটা কোনো চাবি ব্যবহার করি না, মানে চাবি ছাড়া তালা আর কি, আপনারা এরকম তালা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ ঢাকা শহরে অনেক চোর বাটপার আছে। এখানে দেখা যাচ্ছে একটা টুয়ে চলে আসছে। এখন ভিডিওটা আর লম্বা করা সম্ভব না, অনেক লম্বা হয়ে গেছে। ইন্টারনেট আসলে তারপরে ভিডিওটা আপলোড দিব, জানি না কবে ইন্টারনেট আসে, দেখা যাক কবে আসে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।